আজকে বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট। আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আগের দিনে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। আজকে যেটা আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 2 এরই চ্যাপ্টার 2 অ্যাডমিশন অফ নিউ পার্টনার। এখানে অনেকগুলো কনসেপ্টই আমরা আগের দিন আলোচনা করেছি, যেগুলো কমন ফ্যাক্টর হিসেবে থাকবে। আর বাকি যে সমস্ত নতুন জিনিসগুলো আমরা আজকে দেখব, অঙ্ক সমেত প্রবলেম সমেত আমরা যে সলিউশন দেখব। ঠিক আছে, তো শুরু করা যাক। আমরা অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 এর অ্যাডমিশন অফ নিউ পার্টনারে চলে এসেছি। প্রথমে আমাদের জানতে হবে যে আগের দিনে আমরা অনেক পার্টনারশিপ নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, যেমন চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও নিয়ে ডিটেলস আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি যে রিকনস্টিটিউশন অফ দ্য ফান্ড কাকে বলে, ওল্ড রেশিও, নিউ রেশিও, গেনিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও কি, কখন কখন আমাদের রিকনস্টিটিউশনের প্রয়োজন পড়ে, সেগুলো নিয়ে আমরা দেখেছি। একবার একটা লাইন আমি বলে দিই যে রিকনস্টিটিউশন মানেই হচ্ছে যে যখনই আমাদের পার্টনারশিপের মধ্যে, পার্টনারদের মধ্যে কোনো এগ্রিমেন্টের চেঞ্জ হবে, তখনই কিন্তু আমাদের এই পার্টনারশিপ এগ্রিমেন্ট নতুন করে তৈরি করতে হবে এবং তখনই রিকনস্টিটিউশনের প্রয়োজন পড়বে। আর কখন কখন এই রিকনস্টিটিউশন প্রয়োজন পড়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও হলো, অর্থাৎ এক্সিস্টিং পার্টনার যারা থাকবে তারা যদি তাদের নিজেদের মধ্যে চুক্তি করে প্রফিট শেয়ারিং রেশিওতে চেঞ্জ আনে, কোনো নতুন পার্টনার এলো বা গেল না, কোনো পুরনো পার্টনার গেল না, তো তবুও কিন্তু আমাদের রিকনস্টিটিউশন হবে। তারপরে কি হচ্ছে, নতুন যদি কোনো অ্যাডমিশন হয়, অ্যাডমিশন মানে হচ্ছে নতুন কোনো পার্টনার যদি কোম্পানি ফার্মে জয়েন করে, তাহলে তাকে বলা হবে অ্যাডমিশন অফ নিউ পার্টনার। তো তখনও কিন্তু আমাদের রিকনস্টিটিউশনের দরকার পড়বে। ইন কেস অফ রিটায়ারমেন্ট, ইন কেস অফ ডেথ, ইন কেস অফ অ্যামালগামেশন, ইন কেস অফ অ্যাবজর্পশন অফ দ্য ফার্ম, এগুলোর ক্ষেত্রে সবকটা ক্ষেত্রে কিন্তু আমাদের রিকনস্টিটিউশনের প্রয়োজন পড়ে। তো সেই জায়গা থেকেই আমি সেকেন্ড পার্টটাকে নিয়ে আমরা আজকে দেখব, সেটাকে বলা হবে কি অ্যাডমিশন অফ পার্টনার। অর্থাৎ এই অ্যাডমিশন অফ পার্টনার বলতে কি বোঝাচ্ছে, অ্যাডমিশন অফ নিউ পার্টনার বলতে কি বোঝাচ্ছে। অনেক সময় দেখা যায় যে যখন পার্টনার থাকে, দুজন বা ততোধিক পার্টনার দিয়ে পার্টনারশিপটা শুরু হলো, পরবর্তীকালে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পার্টনাররা নতুন করে আর অন্য কোনো পার্টনারকে, অন্য কোনো ব্যক্তিকে পার্টনার হিসেবে যোগদান করতে অ্যালাউ করে। তো অবশ্যই এটা মিউচুয়াল কনসেপ্ট, মিউচুয়াল কনসেন্ট ছাড়া কিন্তু এটা কখনোই হবে না। কারণ এক্সিস্টিং পার্টনাররা যদি মিউচুয়ালি কনসেন্ট দেয়, তবেই কিন্তু নতুন পার্টনাররা আসতে পারবে নতুন ফার্মে। আর যখন নতুন পার্টনাররা আসবে, তখনই বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা পড়বে তার রিকনস্টিটিউশনের। এবং রিকনস্টিটিউশন করতে গেলে আমরা যেরকম ভাবে দেখে এসেছি এর আগে, প্রফিট শেয়ারিং রেশিওতে চেঞ্জ হবে, ওল্ড রেশিও নিউ রেশিওতে চেঞ্জ হচ্ছে, কেউ কেউ স্যাক্রিফাইস করবে, কেউ অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে গেন করতে পারে। যে নতুন আসছে সে অবশ্যই গেন করবে, প্লাস অ্যাসেট লাইবিলিটিতে রিভ্যালুয়েশন হবে, প্লাস গুডউইলের ট্রিটমেন্ট হবে। এগুলো সবই কিন্তু একইভাবে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে যেমন ভাবে আমরা আগের ভিডিওতে বলেছিলাম, ঠিক তেমন ভাবেই কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লিকেবল হবে। কিন্তু প্রসেসটা একটু চেঞ্জ হয়ে যাবে। যেরকম ভাবে আমরা চেঞ্জ করেছিলাম চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে, এফেক্ট গুলো দেখেছিলাম, সেরকম ভাবে কিন্তু আমরা কিছুটা পরিবর্তন করে এই নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবো, এবং কোথায় কোথায় পরিবর্তনগুলো আসছে সেগুলোই আমরা আজকে দেখবো। তো আমরা দেখে নিই অ্যাডমিশন অফ নিউ পার্টনার বলতে কি বোঝাচ্ছে। A person can be admitted as a new partner with free consent of all the existing partners. Section 31(1) of the Indian Partnership Act অনুযায়ী, when a partner enters into a partnership, it is called admission of a new partner. অর্থাৎ যখন আমাদের কোনো একজন পার্টনার নতুন করে, একজন হতে পারে, দুজন হতে পারে, তো আমরা সুবিধার জন্য একজনকে ধরেই কাজ করছি, নতুন কোনো পার্টনার আসছে, অবশ্যই মাথায় রাখতে হবে যে বাকি পার্টনারদের কনসেন্ট থাকবে, ফুল কনসেন্ট থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু কনসেন্ট ছাড়া কোনো নতুন পার্টনার এখানে যোগদান করতে পারবে না। যখনই এরকম ভাবে নতুন একজন পার্টনার পার্টনারশিপ ফার্মে আসবে, তখনই সেই কন্ডিশনটাকে বলা হবে অ্যাডমিশন অফ নিউ পার্টনার। তাহলে এই অ্যাডমিশন অফ নিউ পার্টনার, এই নিউ পার্টনারটা আনার দরকার কি প্রয়োজন মনে হতেই পারে যে আমরা কেন নতুন করে আবার পার্টনারকে যোগদান করাবো। অবশ্যই এটা প্র্যাকটিক্যালি যদি ভাবি তাহলে বোঝা যেতে পারে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউ পার্টনার যিনি আসছেন তার নিজস্ব রেপুটেশনস আছে, নিজস্ব নাম আছে, সে আমাদের সঙ্গে যদি পার্টনারশিপে যুক্ত হয় তাহলে আমরা বেনিফিটেড হব। প্লাস নতুন পার্টনার অনেক সময় কি করে, তার ক্যাপিটাল কন্ট্রিবিউশন নিয়ে আসে, একটা হিউজ পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করতে পারে। প্লাস নতুন পার্টনার অ্যাজ এ ওয়ার্কিং পার্টনার হিসেবে আসতে পারে, যে তার এফিসিয়েন্সি নিয়ে আসতে পারে। পুরোনো পার্টনারশিপে যেখানে জয়েন করছে তার এফিসিয়েন্সি নিয়ে অনেক দূর এগোনো যেতে পারে। তো এরকম বিভিন্ন কারণবশত আমরা কিন্তু নতুন পার্টনারদের অ্যাডমিশন নেওয়া যেতে পারে পার্টনারশিপ ফার্মে।
তো সেইগুলোই আমরা একটু দেখে নেবো, যেটা হচ্ছে নিড ফর নিউ পার্টনার। নাম্বার ওয়ান, ফর গেটিং মোর ক্যাপিটাল। অবশ্যই নতুন পার্টনার যখন আসবে তখন যখন এগ্রিমেন্ট হবে নতুন করে, এই এগ্রিমেন্ট করার সময় কিন্তু অবশ্যই তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল পাওয়া যেতে পারে। এটা কিন্তু একটা ক্যাপিটাল কন্ট্রিবিউশনটাকে, ক্যাপিটালের পরিমাণটাকে ফার্মে বাড়িয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা বেশি পরিমাণে মূলধন পাওয়ার ক্ষেত্রে এই নতুন পার্টনার কিন্তু আমরা নিতে পারি। নেক্সট হচ্ছে ফর এক্সপ্যানশন অফ দ্য বিজনেসেস। মাথায় রাখতে হবে যত বেশি পার্টনার হবে তত তার বিজনেসের এক্সপ্যানশনটা হবে। অবশ্যই ক্যাপিটালের দিক থেকে গ্রোথ হবে, অবশ্যই কাজের ক্ষেত্রে গ্রোথ হবে, এফিসিয়েন্সি অনেক ভালো হলে প্রোডাকশন প্রসেস ভালো হবে। তো এই সমস্ত কিছু যে বিজনেস অ্যাক্টিভিটি এগুলো কিন্তু অনেক বেশি ইনক্রিজ করবে এবং ওভারঅল দেখা যাবে বিজনেসের গ্রোথ হচ্ছে, বিজনেসের এক্সপ্যানশন হচ্ছে। তো ফর দ্য এক্সপ্যানশন অফ বিজনেস আমরা কিন্তু নিউ পার্টনার নিতে পারি। ফর এফিশিয়েন্ট রানিং অফ দ্য বিজনেস। এফিশিয়েন্ট রানিং অফ দ্য বিজনেস মানে বুঝতেই পারছো যে বিজনেসটাকে যদি সঠিকভাবে রান করাতে হয়, অনেক এফিশিয়েন্টলি যদি রান করাতে হয়, ম্যানেজমেন্ট যদি এফিশিয়েন্টকে চালাতে হয়, ম্যানেজমেন্টটা যদি খুব ভালো করে করতে হয়, তাহলে কিন্তু আমরা এই রানিং প্রসেসটাতে যাব এবং বিজনেসটাকে অনেক বেশি এফিশিয়েন্টলি রান করাতে পারবো। তাহলে এফিশিয়েন্ট পার্টনার যদি যুক্ত হয় তাহলে আলটিমেটলি কিন্তু ফার্মেরই বেনিফিট হবে। নেক্সট হচ্ছে ফর অবটেনিং টেকনিক্যাল স্কিল অ্যান্ড ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নতুন কোনো পার্টনারকে যদি ইনভলভ করা হয় তাহলে তার কিন্তু টেকনিক্যাল স্কিলটাকেও বিচার করা হয়। এমনি এমনি কিন্তু পুরনো পার্টনাররা কোনো নতুন পার্টনারকে নেবে না। এই ধরনের বেনিফিট গুলো পাওয়ার উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা কিন্তু অবশ্যই নতুন পার্টনারকে জয়েন করাবে। তো টেকনিক্যাল স্কিল এবং ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি এই দুটো পার্ট, যে টেকনোলজিক্যালি সে ঠিকঠাক কিনা, টেকনোলজিক্যালি সে স্কিল্ড কিনা সেটা দেখে, ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি কতটা আছে সেটা দেখে কিন্তু নতুন পার্টনারদের নেওয়া হয়। সুতরাং ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, টেকনিক্যাল স্কিল এগুলো বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু নতুন পার্টনার নেওয়া যেতে পারে। ইনক্রিজিং রেপুটেশনস বাই টেকিং রেপুটেড পারসন। যদি আমি কোনো রেপুটেড পারসনে, মার্কেটে অলরেডি তার রেপুটেশন আছে, মার্কেটে অলরেডি তার একটা গুডউইল, একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তো সেই ধরনের কোনো পার্টনারকে যদি আমি আমার পার্টনারশিপে নিয়ে আসতে পারি তাহলে আলটিমেটলি কিন্তু পার্টনারশিপ ফার্মের একটা বেনিফিট পাওয়া যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে আমার যদি নিজস্ব গুডউইল, নিজস্ব ব্র্যান্ড ভ্যালু, নিজস্ব রেপুটেশনস বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই একটা রেপুটেড পারসনকে অ্যাজ এ নিউ পার্টনার ইনক্লুড করতে পারবো। তাহলে এটাই হচ্ছে বেসিক নিডস ফর গেটিং more capital, for expansion of the business, for efficient running of the business, for technical skill and managerial efficiency, for reputations। এগুলো সব কারণের জন্যই কিন্তু আমরা নতুন পার্টনারদের নিতে পারি। নেক্সট পেজে চলে যাব। কতগুলো ইম্পর্টেন্ট কি আমরা আগের দিন এটা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও যখন আমরা করিয়েছিলাম সেই ভিডিওতে ডিটেলস এগুলো আলোচনা করা আছে, প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে। আমরা শুধু এগুলো একটা জাস্ট রিক্যাপ করে চলে যাব। উদাহরণগুলো যদি তোমাদের জানতে হয় তাহলে সেই আগের চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও ভিডিওটা ফলো আপ করুন। তো প্রথমে ওল্ড রেশিও বলে রাখি। যখনই ওল্ড রেশিও বোঝায় তার মানে কি, একজন নতুন পার্টনার আসছে, তার আগে পুরনো পার্টনারটা ছিল। তাহলে পুরনো পার্টনারদের মধ্যে যে রেশিও ছিল সেটাকে কি বলা হবে? ওল্ড রেশিও। তাহলে এ আর বি আর ছিলেন এক্সিস্টিং পার্টনার, সি আসছে নতুন পার্টনার হিসেবে, তাহলে সেক্ষেত্রে এ আর বি এর মধ্যে যে এক্সিস্টিং রেশিও বিলং করবে তাকেই কিন্তু আমরা ওল্ড রেশিও বলবো। আর নতুন পার্টনার আসার পর যে রেশিও তৈরি হবে এ বি সি তিনজনের মধ্যে, তখন আমাকে কিন্তু তাকে বলতে হবে নিউ রেশিও। তাহলে এক্ষেত্রে দেখো, profit sharing ratio among existing or old partner before admission of a new partner is known as old ratio। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে, ওল্ড রেশিও মানেই হচ্ছে এক্সিস্টিং পার্টনারদের যে সমস্ত রেশিওটা বা ওল্ড পার্টনারদের যে সমস্ত রেশিওটা এক্সিস্ট করছে সেই রেশিওটাকেই কিন্তু আমরা বলবো ওল্ড রেশিও। whereas new ratio, future profit sharing ratio among the all the partners মানে হচ্ছে after admission of a new partner যে রেশিও গুলো থাকবে, that is including new partner নিয়ে আর এক্সিস্টিং পার্টনারদের নিয়ে যে রেশিও তৈরি হবে তাকে নিউ রেশিও আমরা বলে থাকবো। ঠিক আছে। নেক্সট হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে পুরোপুরি ভাবে ওল্ড রেশিও যখন থাকবে, নিউ রেশিও যখন থাকবে, তাহলে সেখানে স্যাক্রিফাইসিং রেশিও এবং গেনিং রেশিও কিন্তু হতে পারে। কারণ এক পক্ষ
গেন করবে আর বাকি পক্ষ কিন্তু স্যাক্রিফাইস করবে। নতুন যে আসছে অবশ্যই সে আসছে মানে হচ্ছে আমার এক্সিস্টিং প্রফিটের মধ্যে সে একটা পার্ট নিচ্ছে, তাহলে অবশ্যই সে গেনিং পার্টনার হবে। যে নতুন সবসময় কিন্তু যিনি আসছেন তিনি কিন্তু গেনিং পার্টনার হিসেবেই ট্রিট হবে। whereas এক্সিস্টিং পার্টনারদের মধ্যে কেউ কেউ গেন করতেও পারে, কেউ নাও করতে পারে, কেউ আবার অবশ্যই স্যাক্রিফাইস করবে। কারণ এটা মাথায় রাখতে হবে, কেউ যদি স্যাক্রিফাইস না করে তাহলে কিন্তু নতুন পার্টনার তার নতুন জিনিস মানে তার পার্টটা নিতে পারবে না। সুতরাং অবশ্যই একটা স্যাক্রিফাইসিং পার্ট থাকবে, যেগুলো এক্সিস্টিং পার্টনারদের মধ্যে কেউ কেউ স্যাক্রিফাইস করবে, আর গেন অবশ্যই যে নতুন আসবে সে গেন করবে। তাহলে ইন বিটুইন যারা যারা স্যাক্রিফাইস করবে তাদের মধ্যে যদি রেশিও বানানো হয়, কতটা পরিমাণে স্যাক্রিফাইস করছে তার রেশিও যদি বানানো হয়, তাকে কি বলা হবে? স্যাক্রিফাইসিং রেশিও। যেমন whenever there is a change in profit sharing ratio, one or more of the existing partner have to surrender some of their old shares in favor of one or more of their partner. The ratio of surrender profit sharing ratio is called sacrificing ratio. অর্থাৎ যতটা সারেন্ডার করবে ওল্ড পার্টনাররা অন বিহাফ অফ নিউ পার্টনার, তাকেই বলবো আমরা স্যাক্রিফাইসিং রেশিও। আর স্যাক্রিফাইসিং রেশিও আমরা কিভাবে পাই, এর উদাহরণগুলো আমরা অলরেডি কালকে দেখে আগের ভিডিওতে আমরা দেখেছি, যেটাকে বলা হচ্ছে কি স্যাক্রিফাইসিং রেশিও ইজ ইকুয়ালস টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করলে আমরা কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও পেয়ে যাবো। ওল্ড থেকে নিউ কেন বাদ দিচ্ছি? কারণ ওল্ড রেশিও সবসময় বিগেস্ট হবে আর নিউ রেশিও হচ্ছে স্মলেস্ট হবে। তাহলে এই ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও বাদ দিলে আমরা স্যাক্রিফাইসিং পার্ট পাবো। নেক্সট, গেনিং রেশিও, দ্য রেশিও ইন হুইচ দ্য রিমেনিং পার্টনার অ্যাকুয়ার দ্য আউটগোয়িং পার্টনার শেয়ারস অর ফ্রম আদার ডিউ টু রিকনস্টিটিউশন ইজ কল্ড গেনিং রেশিও। অর্থাৎ গেনিং রেশিও মানে কি, যে আসবে, যে গেন করবে তার শেয়ারটাকে নিয়ে কিন্তু আমরা গেনিং রেশিও পাবো। এখানে কিন্তু হতে পারে যে শুধুমাত্র নতুন পার্টনারই গেন করছে, তাহলে গেনিং রেশিও সেখানে আর জেনারেট করবে না, তখন গেনিং পার্টনার অনলি নতুন পার্টনার হবে। কিন্তু যদি দেখা যায় যে এক্সিস্টিং পার্টনারদের মধ্যেও কোনো একজন গেন করছে অ্যাজ ওয়েল অ্যাজ নতুন পার্টনার যিনি আসছেন তিনিও গেন করছেন, তাহলে ইন বিটুইন টু আমরা কিন্তু গেনিং রেশিওটা বের করতে পারবো। তো যাই হোক, যে স্যাক্রিফাইস করবে তাকে বলা হবে স্যাক্রিফাইসিং পার্টনার, আর যে গেন করবে তাকে বলা হবে গেনিং পার্টনার, যেটা আমরা পরের পেজে পেয়ে যাবো। স্যাক্রিফাইসিং পার্টনার মিন্স স্যাক্রিফাইসিং পার্টনার ইজ এ পার্টনার হু গিভস আপ a portion of his or her shares in favor of another partner, new or existing, when the profit sharing ratio changes. Profit sharing ratio চেঞ্জ হলেই আমাদের কিন্তু এই পার্টটা অবশ্যই হবে। যে যতটা পরিমাণে স্যাক্রিফাইসিং করবে তাকে কিন্তু স্যাক্রিফাইসিং পার্টনারই আমরা বলে থাকবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গেনিং পার্টনার। ওই যেটা বললাম যে গেনিং পার্টনার মানে যারা যারা গেন করবে তারাই হচ্ছে গেনিং পার্টনার। দ্য গেনিং পার্টনার ইজ এ পার্টনার who acquires an extra portion of profit from the other partners when the profit sharing ratio changes. এবার চেঞ্জেসটা কেন হতে পারে? যখন আমাদের নিউ পার্টনার আসবে তখন কিন্তু চেঞ্জ হতেই পারে। তার মানে ইন কেস অফ অ্যাডমিশন আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারি যে নিউ পার্টনার ইজ নর্মালি গেনিং পার্টনার। আর এই গেনিং রেশিও আমি আগের পেজে কি করে পাবো? গেনিং রেশিও যদি বার করতে হয় সেটা আগের পেজেই ছিল আমাদের, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও করলে আমরা গেনিং রেশিওটা পেয়ে যাবো। এটা মাথায় রাখবে, যেটা অলরেডি আগের ভিডিওতে আমরা কিন্তু এগুলোকে ডিসকাস করেছি। মনে রাখবে আমরা এর পর যা যা চ্যাপ্টারে আলোচনা করব সবকটাতেই কিন্তু নর্মাল কনসেপ্ট গুলো কিন্তু লাগবেই, নর্মাল বেসিক কনসেপ্ট গুলো আমাদের কিন্তু লাগবেই। এরপরের পেজে আমরা চলে যাব যে অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড এট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ নিউ পার্টনার। যখন আমি নতুন পার্টনার অ্যাডমিশন করাবো তখন কি কি অ্যাডজাস্টমেন্টের আমার দরকার পড়বে। আগের দিন আমরা বলেছিলাম যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে যখন ছিলাম তখন আমাদের বলেছিলাম যে প্রথমেই যেটা দরকার পড়ে সেটা হচ্ছে চেঞ্জ প্রফিট শেয়ারিং রেশিওতে কি কি চেঞ্জেস হলো সেগুলোকে নিয়ে ডিল করতে হয়। অর্থাৎ কে কতটা গেন করলো, কে কতটা স্যাক্রিফাইস করলো, এই পার্টগুলোকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের যেটা দরকার, ফার্স্ট অফ অল অ্যাডজাস্টমেন্ট রিগার্ডিং প্রফিট শেয়ারিং রেশিও। অর্থাৎ এইখানে আমাদের যেটা ডিল করতে হবে, নিউ রেশিও নিয়ে ডিল করতে হবে, ওল্ড রেশিও ডিল করতে হবে, কে কতটা স্যাক্রিফাইস করলো মানে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে ইফ রিকোয়ার্ড, আর কে কতটা গেন করলো
সেই রেসপেক্টে গেনিং পার্ট বার করতে হবে। এখানে কিন্তু মোস্ট অফ দ্য কেসে আমরা দেখতে পাবো যে নতুন পার্টনারই ম্যাক্সিমাম ক্ষেত্রে গেন করছে, কারণ সে নতুন ভাবে আসছে বলে। তাহলে এগুলো আমরা ধাপে ধাপে অঙ্কগুলোর মাধ্যমে অলরেডি আগের চ্যাপ্টারও দেখিয়েছি। যখন বড় অঙ্ক করবো এখানে আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রফিট শেয়ারিং রেশিওতে দেখতে হয়। তো এগুলো গেল নিউ রেশিও, ওল্ড রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও, গেনিং রেশিও। এই পার্ট গুলোকে আমাদের ডিটারমাইন করতে হবে when new partner is admitted. Next, adjustment regarding valuation of assets and liabilities. এগুলো আগের দিন আমরা ডিল করেছিলাম ইন ডিটেলসে। আজকে আমরা আবার জার্নাল গুলোকে ডিসকাস করে দেবো। অ্যাডজাস্টমেন্ট রিগার্ডিং ভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস মিনস অ্যাসেটস এবং লাইবিলিটিস এর পার্থক্য কিছু হচ্ছে কিনা, যখন নতুন পার্টনার আসছে সঙ্গে সঙ্গে সেই প্রতিষ্ঠানের অ্যাসেট এবং লাইবিলিটি ভ্যালুয়েশনে কিছু পরিবর্তন ঘটে, অ্যাসেটস গুলো রিভ্যালু করতে হয়, লাইবিলিটি গুলো রিঅ্যাসেস করতে হয়। তাহলে এই অ্যাসেটস এবং লাইবিলিটি রিভ্যালু এন্ড রিঅ্যাসেসমেন্ট করার পর তারপর কিন্তু আমরা বলতে পারবো যে কতটা কি চেঞ্জেস হলো। সুতরাং যখনই নতুন পার্টনার আসবে তখন কিন্তু আমাদের এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হিসেবে গণ্য হবে যে কতটা পরিমাণে কোম্পানির ফার্মের অ্যাসেটস গুলো এবং লাইবিলিটি গুলোকে চেঞ্জ করতে হবে, কতটা পরিমাণে বাড়লো, কতটা পরিমাণে কমলো, এগুলোকে কিন্তু আমরা ডিল করব। এবং এই ডিলটা আমরা আগের দিনেই বলেছিলাম যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের থ্রু দিয়ে বেসিক্যালি দেখাতে হয়। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে আমাদের এই অ্যাসেট লাইবিলিটির ভ্যালুয়েশন দেখাতে হয়, কতটা কমলো বা বাড়লো। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এইটা করব। অ্যাডমিশনের সময় আরো একটা জিনিস আমাদের অ্যাডজাস্ট করতে হবে, যেটাকে বলা হচ্ছে গুডউইল। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট গুডউইল। এই গুডউইলটা নিয়ে আমরা আগের ভিডিওতেও কিছুটা আলোচনা করেছিলাম। বিভিন্ন ভাবে গুডউইল আমরা দেখেছিলাম। কখনো গুডউইল আমাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করছিলাম, কখনো গুডউইলটাকে রেস্ট রিটার্ন অফ করে দিচ্ছিলাম। কারণ যখনই আমরা দেখি সেলফ জেনারেটেড গুডউইল যদি বিজনেসে জেনারেট হয় তাহলে সেটা কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে আমরা দেখাতে পারি না অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাহলে সেই জায়গা থেকে সেই গুডউইলটাকে আমাদের কি করতে হবে, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের থ্রু দিয়ে বা রেস্ট রিটার্ন অফের মধ্যে দিয়ে আমাকে সেটাকে রাইট অফ করে দিতে হবে, মানে সেটেলমেন্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো সেই জিনিসটাই আমাদের কিন্তু অ্যাডমিশনের সময় তো দেখতে হবে যে কি কি ভাবে গুডউইলের ট্রিটমেন্ট করা যায়। গুডউইলের অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো ভাবে আমাদের এটাকে আলোচনা করব এবং কি কি পদ্ধতিতে এই গুডউইলের ট্রিটমেন্ট হবে, কি তার জার্নাল হবে, নতুন পার্টনার যখন আসবে কিভাবে আসবে, কেন আসবে, কি নিয়ে আসবে, সেই গুডউইলের পার্টির জন্য কিছু নিয়ে আসবে কিনা, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট রিগার্ডিং অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড লস। এটাও আগের দিনে আমরা কিন্তু ডিটেলসে ভিডিওতে আলোচনা করেছি। অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড লস এর সঙ্গে সঙ্গে আরেকটাও জিনিস আসে যেটাকে বলা হয় রিজার্ভ। তো যে কোনো রিজার্ভ, প্রফিটের যে আনডিস্ট্রিবিউটেড প্রফিট থাকে সেটাকে রিজার্ভ আকারে দেখানো হয় ব্যালেন্স শিটে, অথবা অ্যাকুমুলেটেড পিএল যদি থাকে বা লস যদি থাকে তাহলে অল আর টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ওল্ড পার্টনার্স ইন ওল্ড রেশিও বিফোর অ্যাডমিশন। তাহলে অ্যাডমিশন করার আগে যত রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস বা অ্যাকুমুলেটেড লস থাকলো না কেন, এগুলো সবকটাই কিন্তু আমাদের নতুন পার্টনার আসার আগে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এবং এটা কিন্তু কেন দিতে হবে, নতুন পার্টনাররা কেন পাবে না, কারণ নতুন পার্টনারের আগে থেকেই এই রিজার্ভটা জমানো আছে। রিজার্ভের পার্ট হচ্ছে আগের কাজ করা প্রফিটের একটা অংশ। তাহলে আগের কাজ করাতে নতুন পার্টনারের কোনো ভূমিকা ছিল না, পুরনো পার্টনাররাই সেখানে কাজ করেছে। তাহলে পুরনো পার্টনাররাই কিন্তু সেই অংশটা পাওয়ার যোগ্যতা রাখবে। তাহলে সেক্ষেত্রে এই অ্যাকুমুলেটেড প্রফিট বা লস আমাদের অ্যাডজাস্ট করতে হবে বা ভেঙে ফেলতে হবে, মানে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। নেক্সট যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট রিগার্ডিং ক্যাপিটাল কন্ট্রিবিউশন অফ নিউ পার্টনার অ্যান্ড ক্যাপিটাল অফ দ্য এক্সিস্টিং পার্টনার। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এইখানে, যে আমরা তো অলরেডি প্রফিট শেয়ারিং রেশিও, ভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড লস অ্যাজ ইউজুয়াল ম্যানারে করব। কিন্তু কখনো কখনো দেখা যাবে যে নতুন পার্টনার কতটা পরিমাণে ক্যাপিটাল কন্ট্রিবিউট করছে আর কতটা পরিমাণে এক্সিস্টিং পার্টনাররা তাদের ক্যাপিটাল রাখবে, এইগুলো কিন্তু সেপারেটলি বিভিন্ন কেস অনুযায়ী ডিল করতে হয়। কখনো দেখা যায় নতুন পার্টনার একটা ফিক্সড করা অ্যামাউন্ট নিয়ে আসছে, কখনো কখনো দেখা যায় নতুন পার্টনার যে অ্যামাউন্টটা নিয়ে আসছে সেই পোর্শনের ভিত্তিতে বাকি পার্টনারদের ক্যাপিটাল হবে, মানে এক্সিস্টিং পার্টনারদের ক্যাপিটাল ডিটারমাইন হবে। কখনো কখনো দেখা যায় টোটাল ফার্মের একটা ক্যাপিটাল ফিক্সড করে দেওয়া হলো এবং বাকিরা প্রত্যেকটা পার্টনার একটা প্রপোর্শনেট অ্যামাউন্টে নিউ রেশিওতে সেই টোটাল ক্যাপিটালটাকে
আনতে বাধ্য থাকবে বা তাদের ফিউচার ক্যাপিটাল ওই পরিমাণ হবে। কখনো কখনো দেখা যায় নতুন পার্টনার প্রপোর্শনেট ক্যাপিটাল নিয়ে আসে। প্রপোর্শনেট ক্যাপিটাল মিনস পুরনো পার্টনাররা যতটা পরিমাণে ক্যাপিটাল রাখছে তার নিজেদের শেয়ারের জন্য, সেই ইকুয়াল অ্যামাউন্ট ইকুয়াল প্রপোর্শনে নতুন পার্টনাররা টাকা আনতে পারে, ক্যাপিটাল কন্ট্রিবিউট করতে পারে। সুতরাং এই যে লাস্ট পয়েন্ট আমি বললাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্ট গুলো স্টুডেন্টদের একটু অসুবিধা হয়, কারণ ক্যালকুলেশনটা তখন একটু কঠিন হয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ক্যাপিটাল কন্ট্রিবিউশন অফ নিউ পার্টনার, কিভাবে নিউ পার্টনাররা ক্যাপিটাল আনবে এবং তার রেসপেক্টে এক্সিস্টিং পার্টনাররাই কিভাবে ক্যাপিটাল গঠন করবে, সেই রেসপেক্টে আমাদের কাজগুলো করতে হবে। সুতরাং 5টা কাজ আমাদের কিন্তু নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 1, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। নাম্বার 2, ভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। নাম্বার 3, গুডউইল। নাম্বার 4, অ্যাকুমুলেটেড রিজার্ভস এন্ড প্রফিট। নাম্বার 5 হচ্ছে ফাইনালি ক্যাপিটাল কন্ট্রিবিউশন কি কতটা করছে, কিভাবে করছে, তার নিয়ম কানুন। তাহলে এইটা যদি জেনে নিই, তাহলে অ্যাডমিশনটা কিন্তু আমাদের কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। নেক্সট পেজে চলে আসছি। এইটা অলরেডি আমরা আগের পেজে আগের ভিডিওতে ডিসকাস করেছি, প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে ডিসকাস করেছি। এখানেও সেই সেম প্রসেসে কিন্তু প্রফিট শেয়ারিং রেশিও বার করার যে পদ্ধতি, গেনিং রেশিও বার করার যে পদ্ধতি, স্যাক্রিফাইসিং রেশিও বার করার যে পদ্ধতি, কে কতটা নিচ্ছে, ওল্ড রেশিও কি হবে, নিউ রেশিও কি হবে, সেগুলোর পার্ট কিন্তু অলরেডি সেম অ্যাজ বিফোর। মানে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে যেরকম ভাবে আমরা ওই প্রফিট শেয়ারিং রেশিও ক্যালকুলেট করা শিখেছি, ঠিক তেমনি ভাবেই এইখানে সেইভাবেই বার করবো, ওটাতে কোনো রকম চেঞ্জেস নেই। তাহলে পয়েন্টগুলো আমরা আগের দিনে যা ডিসকাস করেছিলাম শুধু একবার রিক্যাপ করে দিই। Number 1, where new partner share is given directly and old partner shares remain unchanged. এটা নিয়ে আগের দিন আমি উদাহরণ দিয়েছিলাম, যেখানে নতুন পার্টনার বলে দিয়েছে যে 1/5 বা 1/4 এর জন্য আসছে, তাহলে সেক্ষেত্রে নতুন পার্টনারদের যে রেশিও ছিল, পুরনো ধরো ওল্ড রেশিও ছিল 3:2, তাহলে যে রিমেনিং পার্টটা পড়ে থাকবে, মানে হচ্ছে 1/5 তো কে নিচ্ছে, নিউ পার্টনার নিচ্ছে, তাহলে পড়ে থাকবে 4/5। এই 4/5 পার্টটা ওল্ড পার্টনাররা তাদের আর আগের রেশিওতে 3:2 অনুপাতে নেবে। তাহলে এটা কি বলা হবে, where new partner share is given directly and old partner shares remain unchanged। তার মানে যা ছিল সেই রেশিওতেই কিন্তু ওল্ড পার্টনাররা নেবে। 4/5 অ্যামাউন্টটাকে 3:2 অনুপাতে ভেঙে ওল্ড পার্টনারদের নিউ রেশিও হবে। তাহলে এইভাবে ওল্ড রেশিও নিউ রেশিও ক্যালকুলেট কিন্তু করা যেতে পারে। নাম্বার 2 বলছে where new partner share is given directly and old partner share is changed। তার মানে কি, নিউ পার্টনার শেয়ার ধরো 1/5 বলে দিয়েছে, নিউ পার্টনার আসছে, এবার রিমেনিং পোরশন কত থাকবে, রিমেনিং পোরশন কত থাকছে 1 - 1/5, তার মানে 4/5। এই 4/5 যে রিমেনিং পার্টটা থাকছে, এটা ওল্ড রেশিওতে ওল্ড পার্টনাররা নেবে, ওল্ড রেশিওতে নয় কিন্তু, যে রেশিওটা ধরো দিয়ে দেবে, ধরো নতুন করে ওল্ড পার্টনাররা রিমেনিং পার্টটা নিচ্ছে 1:1, এটা দিয়ে দিল। ওল্ড রেশিও কিন্তু আলাদা একটা থাকবেই, 3:2 থাকলো, কিন্তু যে পার্টটা নতুন করে এলো সেটা তারা 1:1 অনুপাতে নিয়ে নিচ্ছে। তাহলে এইরকম একটা পার্ট হতে পারে, যেটার উদাহরণ অলরেডি আমরা আগের ভিডিওতে করেছি। where নিউ পার্টনার শেয়ার ইজ গিভেন ডিরেক্টলি, দেওয়া আছে রিমেনিং পার্টটা ওল্ড পার্টনাররা শেয়ার করেছে নতুন একটা পার্টে, নতুন একটা গিভেন রেশিওতে, মানে ওল্ডদের মধ্যে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই একটা পদ্ধতিতে আমরা কাজ করতে পারি। নেক্সট হচ্ছে where the shares sacrificed by the old partners in favor of new partner are given। তার মানে এটা নিয়ে উদাহরণ আমি এর আগেও দিয়েছিলাম। মনে করা হলো সি আসছে, কিন্তু সি কতটার জন্য আসছে সেটা বলে দেয়নি, শুধু বলে দিল যে এর কাছ থেকে হাফ নেবে আর বি এর কাছ থেকেও হাফ নেবে, মানে হাফ পোর্শন ফ্রম এ অ্যান্ড হাফ পোর্শন অফ বি। তার মানে এখানে ওল্ড পার্টনার একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার অন বিহাফ অফ নিউ পার্টনারকে দেবে, দিয়ে সি এর পার্ট পাবো। তাহলে সি এর ক্যালকুলেশন করার জন্য সি ফ্রম কতটা আসছে, মানে এখানে কিন্তু পোর্শনটা অ্যাকোয়ার করছে এর কাছ থেকে, কতটা পোর্শন, হাফ। তাহলে এর কাছ থেকে এর যা থাকবে তার হাফ, তার মানে কি হচ্ছে, এর যদি থাকে 3/5 অংশ, তাহলে তার হাফ চলে আসছে। ফ্রম হাফ মানে কি হচ্ছে, তাহলে 3/5 থেকে হাফ যদি চলে যায়, এটা এর নিউ শেয়ার হবে।
আর এখানে ধরো 2/5 ছিল, সেখান থেকে হাফ চলে গেল, তাহলে এটা হচ্ছে বি এর নিউ শেয়ার হবে। আর এ সি এর কতটা থাকবে, সেখানে হচ্ছে তো তোমার এর কাছ থেকে পেয়েছে হাফ, বি এর কাছ থেকে পেয়েছে হাফ, তাহলে এটা হবে সি এর শেয়ার, এটা হবে বি এর নিউ শেয়ার, এটা হবে বি এর নিউ শেয়ার। এইভাবে নিউ শেয়ার গুলোকে একবার করে আমরা ওল্ড রেশিও, নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও বার করব। এটা একটা পদ্ধতি। নেক্সট হচ্ছে where the old partner sacrifice part of their respective shares in favor of partner। এটা একটু অন্য এরকম, এটা যেমন ফ্রম বলছিলাম, মানে কি পুরো এই পার্টটাই আমি এর কাছ থেকে নিয়ে নিচ্ছি। এবার বললাম হাফ অফ এস শেয়ার, হাফ অফ এস শেয়ার মানে এর যা শেয়ার আছে তার হাফ অন বিহাফ অফ সি তে কন্ট্রিবিউট করছে। আবার বললাম হাফ অফ বিজ শেয়ার, তাহলে বি এর যা শেয়ার আছে তার হাফ পোর্শন সি কে কন্ট্রিবিউট করছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি, আগের দিনেও বলেছিলাম যে এইখানে কিন্তু হাফটা সরাসরি ওর পার্ট থেকে মাইনাস হয়ে এর কাছে চলে আসছে, কারণ ফ্রম কথাটা বলছিলাম। আর এখানে বলছি এর শেয়ারের হাফ পোর্শন, তার মানে ক্যালকুলেশনটা কত হবে, এখানে যদি 3/5 থাকে ওল্ড পার্ট, তাহলে এর হাফ মানে হচ্ছে এই পার্ট, তার মানে কত 3/10 পোর্শন এ স্যাক্রিফাইস করছে, আর 2/5 এর হাফ মানে হচ্ছে 2/10 বি স্যাক্রিফাইস করছে অন বিহাফ অফ সি। তাহলে সি এর ক্ষেত্রে কতটা হবে, সি পাচ্ছে 3/10 আর ওখানে হচ্ছে 2/10, পাচ্ছে কত কার কাছ থেকে, এর কাছ থেকে আর বি এর কাছ থেকে। আর এর নতুন শেয়ার কত হবে, যা ছিল সেখান থেকে 3/10 স্যাক্রিফাইস করবে, যা ছিল বি এর সেখান থেকে 2/10 স্যাক্রিফাইস করবে, করলে আমরা এ আর বি এর নিউ শেয়ার পেয়ে যাবো। তাহলে এইভাবে কিন্তু আমরা এটা করবো। এর উদাহরণ কিন্তু অলরেডি আগের ভিডিওতে দেওয়া আছে, রেফারেন্স হিসেবে আগের ভিডিও দেখবো। Next, where new partner share is sacrificed by the old partners in a certain ratio। এখানে বলছে নিউ পার্টনারের যা শেয়ার থাকবে সেটা স্যাক্রিফাইস করছে বাকি ওল্ড পার্টনাররা একটা সার্টেন রেশিও। তার মানে নিউ পার্টনার ধরো এসছে সি 1/5 জন্য, এবার এই পার্টটা এ আর বি স্যাক্রিফাইস করছে, এখানে রেশিও বলে দিল, এ আর বি স্যাক্রিফাইস করছে 2:1 এ। তার মানে অলরেডি স্যাক্রিফাইসিং রেশিও কিন্তু গিভেন এখানে। এখানে সিচুয়েশনটা তাহলে কি হবে, এই 1/5টাই এ স্যাক্রিফাইস কত করবে, তাহলে এ স্যাক্রিফাইস করবে এখানে 1/5 ইন্টু 2/3, আর বি স্যাক্রিফাইস করবে এখানে 1/5 ইন্টু 1/3। তাহলে যদি আমি পোর্শন দেখি, এখানে এইগুলোর মধ্যে পার্থক্য কি, এটা এখানে সার্টেন রেশিওটাই বলে দিল যে কি রেশিওতে সি এ আর বি এর কাছ থেকে দেবে, তার মানে এ আর বি 2:1 অনুপাতে সি কে দেবে 1/5 অংশ। এটা রেশিওটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও, এবং এই যে পার্টটা বেরোলো ক্যালকুলেশন করবে, এই পার্টটা হচ্ছে স্যাক্রিফাইস করছে কে এ, আর এই পার্টটা স্যাক্রিফাইস করছে কে বি। তাহলে নিউ রেশিও বার করতে গেলে আবার এর যে পার্ট ছিল, এর কত ছিল 3/5, তাহলে সেই পার্টটা থেকে এই পার্টটা কিন্তু বাদ চলে যাবে, আবার বি এর যা পার্ট ছিল সেই পার্টটা থেকে এই পার্টটা বাদ চলে যাবে, তাহলে আমরা নিউ পার্ট পেয়ে যাবো। তাহলে এইভাবে অল ডিটেলসে কিন্তু আমরা এই পার্টগুলো অলরেডি আগের ভিডিওতে করেছি উদাহরণ দিয়ে দিয়ে, রেফারেন্স নিয়ে 5টা পয়েন্টই কিন্তু খুব ভালো করে দেখবে, কারণ এগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটাই কাজে লাগবে। এরপর আমরা চলে আসছি রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। এটারও ডিটেলস আলোচনা আগের দিনে করেছিলাম, তবু আমি একটা রিক্যাপ করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, যে অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস যখন করব, তখন আমাদের কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে when assets and liabilities are shown in the balance sheet at its revised value। তার মানে যখন নতুন পার্টনার আসে, তখন নতুন পার্টনারদের আসার জন্য অ্যাসেট এবং লায়াবিলিটির যে নতুন করে ভ্যালুয়েশন করা হয়, সেই নতুন রিভাইজড ভ্যালুগুলো যখন আমরা পরবর্তীকালে যে রিভাইজ ব্যালেন্স শিট হবে, মানে আফটার অ্যাডমিশন অফ নিউ পার্টনার, সেই ব্যালেন্স শিটে যদি দেখাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, নর্মাল পদ্ধতিতে তাহলে কি করতে হবে, সিম্পলি রিভ্যালুয়েশনের থ্রু দিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে, যেরকম ভাবে আমরা আগের দিনে করেছিলাম। রিভ্যালুয়েশন বাড়লে কি হয়, অ্যাসেট বাড়লে কি হবে, রিভ্যালুয়েশন এফেক্ট কি হবে, লায়াবিলিটি বাড়লে কি হবে, লায়াবিলিটি কমলে কি হবে, অ্যাসেট কমলে কি হবে, অল ডিটেলস জার্নাল গুলো আমাদের জানতে হবে, এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে তৈরি করতে হবে। তাহলে দুটো স্টেপে আমরা কাজটা করব, সেটা হচ্ছে জার্নাল এন্ট্রিজ গুলো শিখবো, আর তারপর হচ্ছে কি যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট গুলো তৈরি করতে হবে। অনেক সময় শুধু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টই তৈরি করতে দেয়, অনেক সময় কয়েকটা দিয়ে দেবে জার্নাল করতে হবে, ছোট ছোট অঙ্ক থাকতেই পারে, 2, 3, 5-এর যে ভাগ আছে সেই অনুযায়ী। তাহলে আমরা দেখে নেব যে কিভাবে জার্নাল গুলো করব যখন এইগুলো চেঞ্জ হবে। দেখো
অলরেডি এই পার্টগুলো একবার ডিসকাস করা হয়ে গেছে, আরেকবার আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে দেখো, ফর ইনক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস অ্যান্ড রেকর্ডিং আনরেকর্ডেড অ্যাসেট, অর্থাৎ যদি আমরা কোনো অ্যাসেটস এর ভ্যালুয়েশনটাকে কি করতে চাই, বেড়ে যায়, বা ধরো কোনো অ্যাসেটস রেকর্ড করা নেই সেটাকে নিয়ে আসতে চাইছি, তাহলে যখনই কোনো অ্যাসেটস বেড়ে যাবে বা আনরেকর্ডেড অ্যাসেটস গুলোকে আমি হিসাবের মধ্যে বা বুকস অফ অ্যাকাউন্টসে আনতে চাইছি, তখন পার্টিকুলার ওই অ্যাসেটসটা আমাদের কি পাবে, ডেবিট পাবে, কারণ অ্যাসেট বাড়লে অ্যাসেট ডেবিট হয়। আর করেসপন্ডিংলি আমাদের কিন্তু কোন অ্যাকাউন্টটাকে ক্রেডিট করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে। তাহলে এখানে আমাদের জার্নালটা কি হবে, অবশ্যই অ্যাসেট বাড়ছে মানে অ্যাসেট অ্যাকাউন্টকে আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন হলো যখন অ্যাসেট বাড়ছে। নেক্সট, অ্যাসেট যদি কমে তাহলে কি হবে, 4 নম্বর এন্ট্রিটা দেখো, ঠিক বিপরীত এন্ট্রি হবে। দেখো, ফর ডিক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস, যদি অ্যাসেট কমে যায় তাহলে অ্যাসেটস এর ভ্যালু কি হবে, ডিটোরিয়েট করবে, তার মানে অ্যাসেট কমছে মানে ক্রেডিট পাচ্ছে, অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট পেলো, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হবে। তাহলে জাস্ট রিভার্স এন্ট্রি, যখন বাড়বে অ্যাসেট টু রিভ্যালুয়েশন, যখন কমছে তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট। এবার দেখো, যদি একটু এক্সট্রাঅর্ডিনারি কোনো জার্নাল থাকে, যেমন ফর আনরেকর্ডেড অ্যাসেটস ইজ টেকেন ওভার বাই পার্টনার, যদি কোনো পার্টনার আনরেকর্ডেড অ্যাসেটস টেকেন ওভার করে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু একসঙ্গে যদি করতে চাই, একটাই এন্ট্রি যদি পাস করতে চাই, তাহলে এইটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। কিন্তু এটাকে কিন্তু আমি দুটো পার্টে দেখাতে পারি। কি কি পার্টে, একটা হচ্ছে আমি যদি অ্যাসেট বাড়ছে, আনরেকর্ডেড অ্যাসেটসটাকে আগে রেকর্ড করব, তাহলে অ্যাসেটস অ্যাকাউন্ট কি করতে হবে, ডেবিট করতে হবে, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। প্রথম ফার্স্ট এন্ট্রি এটা হলো। এরপরে আমাদের কি হচ্ছে, যখনই কোনো পার্টনার কোনো অ্যাসেট টেক ওভার করে নেবে, তার মানে বেনিফিট ও নিচ্ছে, তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে, আর যে অ্যাসেটটা নিয়ে নিল সেই অ্যাসেটটাকে আমাদের ক্রেডিট করতে হবে। তাহলে জার্নালটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট। এবার এই দুটোকে যদি আমি মার্জ করে দিই, তাহলেই দেখো এই জার্নালটা কিন্তু আমাদের চলে আসছে। দেখো, অ্যাসেট অ্যাকাউন্ট আর অ্যাসেট অ্যাকাউন্ট অমিট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, যেটা আমরা এখানে পুট করেছি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন করে। তাহলে এটা জয়েন্ট এন্ট্রি করে একবারে করা আছে। নেক্সট হচ্ছে ফর সেল অফ আনরেকর্ডেড অ্যাসেট, এখানেও ঠিক একইভাবে এটা জয়েন্ট এন্ট্রি করেই করা আছে। সেল অফ আনরেকর্ডেড অ্যাসেট মানে কি হচ্ছে, যে সমস্ত অ্যাসেটস গুলো রেকর্ড করা নেই সেটা বিক্রি করছিস, তাহলে সেটা জয়েন্ট এন্ট্রি করে একবারে করতে পারি, অথবা কি করতে পারি, ওই একইভাবে অ্যাসেট আসছে মানে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, আর 2 নম্বর কি, বিক্রি করছি এটা বাজারে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস। তাহলে এখানেও দেখো অ্যাসেটস অ্যাকাউন্ট আর অ্যাসেটস অ্যাকাউন্ট অমিট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তাহলে জার্নালটা জয়েন্টলি আমি কি দেখিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তাহলে কেউ যদি চায় ব্রেক করে করে জার্নাল করতে পারে, কেউ যদি চায় জার্নাল একবারে করে দেবে তাহলে করতে পারে। এগুলো হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কিছু জার্নাল। নেক্সট হচ্ছে ফর ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ লাইবিলিটিস অ্যান্ড রেকর্ডিং দ্য আনরেকর্ডেড লাইবিলিটিস। তাহলে এবার হচ্ছে লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে কি হবে, লাইবিলিটি যদি ইনক্রিজ করে বা অন্য কোনো লাইবিলিটি যেগুলো অকারেন্স হয়নি এখনো, নতুন করে আমি লাইবিলিটি হিসেবে নিয়ে আসছি, দ্যাট ইজ কল্ড আনরেকর্ডেড লাইবিলিটি, তাহলে সেগুলো কি হবে, সেগুলো অবশ্যই লাইবিলিটি বাড়ছে মানে ক্রেডিট পাবে, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে করেসপন্ডিংলি ডেবিট করতে হবে। তাহলে জার্নালটা কি হচ্ছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস। তাহলে এটা খুব সিম্পল কনসেপ্ট, কোনো রকম আশা করি জটিলতা এর মধ্যে নেই। পরের পেজে চলে যাই, আরো কয়েকটা জার্নাল দেখো। ফর আনরেকর্ডেড লাইবিলিটিস আর, আচ্ছা এটা দেখে নি, ফর ডিক্রিজ ইন অ্যামাউন্ট অফ লাইবিলিটি, 8 নম্বর ট্রানজাকশনটা দেখো, ফর ডিক্রিজ ইন অ্যামাউন্ট অফ লাইবিলিটি, ইনক্রিজ হলে আমি বললাম কি লাইবিলিটি ক্রেডিট পাবে, রিভ্যালুয়েশন ডেবিট পাবে, কিন্তু যদি ডিক্রিজ হয়ে যায় জাস্ট রিভার্স এন্ট্রি, লাইবিলিটিস ডিক্রিজ হচ্ছে ওটা লাইবিলিটিস ডেবিট হয়ে যাবে, আর রিভ্যালুয়েশন কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে 8 নম্বরের রেসপেক্টে ফর ডিক্রিজ ইন অ্যামাউন্ট অফ লাইবিলিটিস উইল বি দ্য জার্নাল লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। এবার দেখো, একটু এক্সট্রা অর্ডিনারি যদি হয় সেই আগের মতোই, যে যেরকম ভাবে আনরেকর্ডেড অ্যাসেট টেকন ওভার করতে পারে কোনো পার্টিকুলার
পার্টিকুলার পার্টনার, সেরকম ভাবে আনরেকর্ডেড লাইবিলিটি কিন্তু টেক ওভার করতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যে শুধুমাত্র আনরেকর্ডেড অ্যাসেট লাইবিলিটি যে টেক ওভার করে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় পার্টনার কিন্তু এক্সিস্টিং কোনো অ্যাসেটস বা লাইবিলিটিও টেক ওভার করতে পারে। তাহলে টেক ওভার করলে যা জার্নাল হয়, কোনো এক্সিস্টিং যদি লাইবিলিটি টেক ওভার করে নেয় তাহলে লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল হবে। আর যদি অ্যাসেটস টেকেন ওভার করে নেয় তাহলে বেনিফিট নিচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট হয়ে যাবে। এই জার্নালটা মনে রাখবে। তো যাই হোক, আনরেকর্ডেড লাইবিলিটিস যদি আমাদের টেকেন ওভার হয়, ডিরেক্ট জার্নাল যদি করা যায় তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। কিন্তু এটাকে যদি আমি ব্রেক করি তাহলে আনরেকর্ডেড লাইবিলিটিকে আগে ব্রেক করে নিয়ে এলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস বলে, মানে আনরেকর্ডেড লাইবিলিটিসটাকে আগে রেকর্ড করলাম। নেক্সট পার্টনার এটা নিয়ে নিয়েছে, তাহলে লাইবিলিটিস অ্যাকাউন্ট টেক ওভার করছে, লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট হয়ে কেটে যাবে, অমিট হয়ে যাবে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এই যে এন্ট্রিটা আমরা করলাম যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস আর লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে এই লাইবিলিটিস আর এই লাইবিলিটিস দেখো অমিট হয়ে গেল, জয়েন্টলি কি হবে তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। তাহলে এইভাবে কিন্তু জয়েন্টলি এটা করা যায়। ফর পেমেন্ট অফ আনরেকর্ডেড লাইবিলিটিস একই পদ্ধতিতে আনরেকর্ডেড লাইবিলিটি যদি আমি পেমেন্ট করে দিই তাহলে আগে আমাদের আনরেকর্ডেড লাইবিলিটিসটাকে রেকর্ড করা হোক। রেকর্ড করলে কি হবে, একইভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস, আর লাইবিলিটিস যদি পেমেন্ট হয় তাহলে লাইবিলিটিস অবশ্যই ডেবিট হয়ে কাটছে, পেমেন্ট হলে লাইবিলিটিস অ্যাকাউন্ট কমে যাচ্ছে, অমিট হয়ে যাচ্ছে, আর ব্যাংকের থ্রু দিয়ে পেমেন্ট হচ্ছে মানে টু ব্যাংক। তাহলে জার্নালটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস, লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে এখানে দেখো লাইবিলিটিস আর লাইবিলিটিস দুটোকে যদি মার্জ করা হয় দুটো এন্ট্রিকে তাহলে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তার মানে এটা হচ্ছে মার্জ এন্ট্রি। তাহলে কেউ যদি চায় ব্রেক করে করে আমাদের জার্নাল করতে পারে, কেউ যদি চায় ডিরেক্টলি রিভ্যালুয়েশন টু ব্যাংক করবে, দে ক্যান ডু অলসো। তাহলে হয়ে গেল 7, 6। এবার থাকছে দেখো এই সমস্ত ট্রানজাকশন করার পর অবশ্যই আগের দিনে আমি বলেছিলাম যে সেক্ষেত্রে আমাদের কিন্তু রিভ্যালুয়েশনের অ্যাকাউন্ট অনেক সময় করতে হয়, বা যদি করতে না হয় তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করে হয় আমাদের রিভ্যালুয়েশন প্রফিট বেরোয়, নয়তো বা আমাদের লস বেরোয়। এই রিভ্যালুয়েশন প্রফিট বা লসটা কাদের পাওনা, অবশ্যই এক্সিস্টিং পার্টনারদের পাওনা। এক্সিস্টিং পার্টনার মানে এখানে অবশ্যই অ্যাডমিশনের ক্ষেত্রে ওল্ড পার্টনারদের কথা বলা হচ্ছে, কারণ যখন অ্যাডমিশনের আগে কোনো অ্যাসেসমেন্ট হবে তখন কিন্তু ওল্ড পার্টনারদের সেই অ্যাসেসমেন্টের জন্য যা প্রফিট যা লস হবে ওল্ড পার্টনাররাই কিন্তু হ্যাভ টু টেক দিস। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট যদি রিভ্যালুয়েশনে হয় তাহলে সেক্ষেত্রে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। অবশ্যই এই ওল্ড রেশিওতেই কিন্তু এটাকে ভাঙতে হবে ইন বিটুইন ওল্ড পার্টনার। তাহলে এটা মাথায় রাখবে যে প্রফিট অন রিভ্যালুয়েশন কিন্তু আমাদের সবসময় ওল্ড রেশিওতেই ভাঙতে হবে। কাদের মধ্যে ভাঙতে হবে, ওল্ড পার্টনারদের মধ্যে। এখানে কিন্তু নতুন পার্টনারের কোনো ভূমিকা নেই। অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম যদি লস হয় তাহলে সেক্ষেত্রে সেই একইভাবে অ্যাজ সিমিলার অ্যাজ ওল্ড রেশিওতে আমরা এটাকে কিন্তু লসটাকে ভাঙবো, এবং সেক্ষেত্রে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল লস যেহেতু বিয়ার করছে তাহলে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে কি করতে হবে, ডেবিট করতে হবে। যেহেতু লস হচ্ছে ক্যাপিটাল ডেবিট হবে, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে এইভাবে আমরা প্রফিট লস কিভাবে রিভ্যালুয়েশন তৈরি হচ্ছে, রিভ্যালুয়েশনের জার্নাল কি হচ্ছে, এগুলো আমরা পেয়ে গেলাম। এটাই আমরা রিভ্যালুয়েশনের ফরম্যাট যখন দেখবো তখন আমরা কিন্তু বুঝে যাবো ব্যাপারটা কি হচ্ছে। যে যে ট্রানজাকশন গুলো বললাম সেই ট্রানজাকশন গুলোই যদি আমি ফরম্যাটে দেখাই তাহলে জাস্ট লাইক দ্যাট রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা এরকম ভাবে হবে। স্টপ। তাহলে যে জার্নালগুলো আমরা বললাম সেই জার্নালগুলোই কিন্তু আমরা এবার ফরম্যাটে ফেলে দিই তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমাদের কাছে চলে আসবে। তাহলে এইটা কিন্তু অনেক সময় 2 বা 3 নম্বরের জন্য দিতে পারে। 2 বা 3 নম্বরের জন্য যদি দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্ট হিসেবে পরিগণিত হবে। তো দেখে নাও যেরকম ভাবে আমরা বলেছিলাম যে অ্যাসেট ডিক্রিজ করলে রিভ্যালুয়েশন টু অ্যাসেট হয়, তাহলে এখানে টু অ্যাসেট বলে ফিগার গুলো বসিয়ে দেবো। জার্নাল করবে তার লেজার পোস্টিং যেরকম ভাবে করো সেরকম ভাবেই করবে। টু লাইবিলিটিস, লাইবিলিটিস ইনক্রিজ করলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস হয়, তাহলে টু লাইবিলিটিস করলে বসাতে হবে। যদি কোনো আনরেকর্ডেড লাইবিলিটিস টেকেন ওভার হয় তাহলে একদম ডিরেক্টলি জার্নাল যদি করতে হয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে সেই পার্টনার্স ক্যাপিটালে অ্যামাউন্ট গুলো বসিয়ে দিতে হবে। ফর
তো এবার যদি কোনো আনরেকর্ডেড লাইবিলিটিস পেমেন্ট হয় তাহলে সে কি একইভাবে যদি আমরা ডিরেক্টলি পেমেন্ট করি তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা জার্নাল এন্ট্রি আমাদের দেখতে হচ্ছে। এবার দেখো অ্যাসেট যদি বিক্রি হয় ইনক্রিজ করে তাহলে জার্নাল কি হয় অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তাহলে রিভ্যালুয়েশন কি হবে বাই অ্যাসেটস করে বসবে। এখানে যদি লাইবিলিটিস ডিক্রিজ করে তাহলে লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন হয়, তাহলে লাইবিলিটিস অ্যাকাউন্ট ওইখানে বসবে। এখানে যদি আমাদের আনরেকর্ডেড অ্যাসেটস টেকেন ওভার হয়ে যায় তাহলে জার্নাল হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তাহলে বাই পার্টনার্স ক্যাপিটাল করে বসছে। জাস্ট জার্নাল গুলো করবে, জার্নাল করলেই কিন্তু বাকিগুলো আমরা পেয়ে যাব। বাই ব্যাংক একইভাবে আনরেকর্ডেড অ্যাসেটস যদি সোল্ড হয়ে যায় তাহলে বাই ব্যাংক মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, সরাসরি আমাদের যদি জার্নালটা করি তাহলে এটা বসবে। এরপরে এই সমস্ত অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে আমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে, যেরকম ভাবে একটা অ্যাকাউন্ট ব্যালেন্স করে। আর এই অ্যাকাউন্ট গুলো যদি ব্যালেন্স হয়ে যায় তাহলেই হয় প্রফিট হবে নয়তো বা লস হবে। তাহলে এখান থেকে এইগুলোকে আমরা যদি যোগ করি দুটো কিন্তু একসঙ্গে বেরোবে না। দেখো এই দিকটা কিন্তু আমি লস দেখিয়েছি, এদিকটা আমি কিন্তু প্রফিট দেখিয়েছি, কারণ প্রফিট হলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল হয়, লস হলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন হয়। সুতরাং যদি লস হয় তাহলে সেটা অবশ্যই এদিকে হেভিয়ার হবে, এই অ্যামাউন্ট গুলো বেশি হবে, এই অ্যামাউন্ট গুলো কম হবে, ডিফারেন্স করলে ব্যালেন্স করলে এটা পাবো। আর যদি প্রফিট হয় তাহলে ওই দিক অ্যামাউন্ট গুলো হেভিয়ার হবে, এইটা কম হবে, এখান থেকে ব্যালেন্স করলে এটা পাবো। অবশ্যই দেখো ওল্ড পার্টনারদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হবে প্রফিট অন রিভ্যালুয়েশন এবং শুড বি ব্রেকড ইন ওল্ড রেশিও। পার্টনার 1 পার্টনার 2 এটা ওল্ড রেশিওতেই কিন্তু আমাদের সবকটাকে ভাঙা হবে, যাই হোক না কেন আমাদের ওল্ড রেশিওতেই এগুলোকে চার্জ করতে হবে। তো এই গেল আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। যখন আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে এইগুলো রিভাইজড ভ্যালুগুলোকে আনতে হয় তখন আমাদের এই জার্নালগুলোকে পাস করাতে হবে এবং জার্নালের এফেক্ট যেখানে যেখানে পড়বে, যদি এখানে রিভ্যালুয়েশনে এফেক্ট পড়ে রিভ্যালুয়েশনে, অ্যাসেটসে এফেক্ট করলে অ্যাসেটসে, ক্যাপিটালে এফেক্ট করলে ক্যাপিটাল, এগুলো পরিবর্তন করে আমরা নতুন ব্যালেন্স শিটে সেটাকে নিয়ে নেব। তাহলে এটাই হচ্ছে ফার্স্টের অংশটা, যে যেখানে আমরা দেখব যে বুকস অফ অ্যাকাউন্টসে রিভাইজড ভ্যালুগুলোকে আনতে হচ্ছে। এরপরে আমরা দেখে নেব when assets and liabilities have to be shown balance sheet at their old value, মানে যা পুরনো ভ্যালু ছিল সেই পুরনো ভ্যালুতেই যদি আমাদের রেকর্ড করতে হয়। যেন যে এটা আগের দিনেও আমি বলেছিলাম, যে এটা করেও দেখেছিলাম যে রেকর্ড করতে হয় মানে চেঞ্জ হলো, কিন্তু চেঞ্জের যে এফেক্টটা এটা আমরা কোথায় দেখাবো না, অ্যাসেট লাইবিলিটিতে দেখাতে পারবো না, ব্যালেন্স শিটে অ্যাসেট বা লাইবিলিটিতে দেখাতে পারবো না। কোথায় দেখাবো, এর এফেক্টটা দেখাতে হবে থ্রু ক্যাপিটাল। তাহলে এই থ্রু ক্যাপিটালের থ্রু দিয়ে যখন দেখাবো তখন সেটা আমাদের বলা হবে কি when assets and liabilities have to be shown in the future balance sheet at their own value or at their old value। তাহলে এখানে মেথড দুটো ভাবে আমরা বলেছিলাম, আগের দিনও চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে শিখেছিলাম একটা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে, সেরকম ভাবেই আমাদের এখানেও কিন্তু আমাদের মেথড 1 এ শিখবো মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, জাস্ট লাইক বিফোর, একই জিনিস, একই ফরম্যাট, একই জিনিস, একই ব্যাপার। তাহলে মেথড 1 এ মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন আছে আর মেথড 2 তে আছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথড। অর্থাৎ এই পুরো ব্যাপারটা কি, যখন আমি ক্যাপিটালের থ্রু দিয়ে রেকর্ড করব তখন সেটা কিভাবে রেকর্ড করব, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব সেটা দেখব। তাহলে এই দুটো মেথড নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথম দেখো মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ফরম্যাট। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কি বলেছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা যদি এফেক্টিভ হয় মানে ওর ফিউচার ব্যালেন্স শিটে যদি স্থান পায় তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করি, কিন্তু যদি এই অ্যাসেট লায়াবিলিটির পরিবর্তন ফিউচার ব্যালেন্স শিটে আমরা না নিয়ে যাই তাহলে আমাদের টেম্পোরারি একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় যেটাকে বলা হয় মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে আমাদের কি হবে, প্রথম অংশটা কিন্তু একদম জাস্ট লাইক রিভ্যালুয়েশনের মতোই কিন্তু আমাদের প্রথম অংশটা কিন্তু রিভ্যালুয়েশনের অ্যাকাউন্টের মতো করেই হবে। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় অংশটাতে আমাদের কি হবে, দ্বিতীয় অংশটা জাস্ট রিভার্স এন্ট্রি করে আমাকে কাটাতে হবে আর এফেক্টটাকে বন্ধ করতে হবে। যেমন দেখো প্রথম আমি রিভ্যালুয়েশনে আমি যেটা দেখলাম টু অ্যাসেটস ডিক্রিজ হলে টু লায়াবিলিটিস টু পার্টনার্স ক্যাপিটাল টু ব্যাংক, টু পার্টনার্স ক্যাপিটাল ইন ওল্ড রেশিও, প্রফিট ভেঙে দিলাম, এখানে যদি লস হয় ভেঙে দিলাম। তাহলে এই পার্টটা হচ্ছে রিভ্যালুয়েশনারি পার্ট, যেটা আমরা অলরেডি আগের পেজটাতে করে এলাম রিভ্যালুয়েশন। কিন্তু পরিবর্তন মেমোরেন্ডামে কি পরিবর্তন হচ্ছে এক্সট্রা, এই যে ডেবিট দিকে যে আইটেম গুলো আছে ক্রেডিট দিকে এগুলোকে কি করছি কাটিয়ে দিতে হবে। মানে এই যে
ক্রেডিটের আইটেম গুলো ডেবিট দিকে কাটাতে হবে, ডেবিটের আইটেম গুলো ক্রেডিটের দিকে কাটাতে হবে। তার মানে যে অ্যাসেটসটাকে ক্রেডিট করেছিলাম সেই অ্যাসেটসটাকে আবার ডেবিট করে দিতে হবে, যে অ্যাসেটস লাইবিলিটি ক্রেডিট হয়েছিল সেই লাইবিলিটিকে আবার কি করতে হবে, ডেবিট করতে হবে। তার মানে যে এফেক্ট আমি ডিএসসি রিভ্যালুয়েশনের থ্রু দিয়ে জাস্ট উল্টো করে কাটিয়ে ফেলতে হবে সেই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের থ্রু দিয়ে। তাহলে এটাই হচ্ছে রিভ্যালুয়েশন। তার মানে এখানে যখন আমরা অ্যাসেটসটাকে বাই লিখছি, বাড়াচ্ছি, তখন আবার অ্যাসেটসটাকে টু করে লিখলে সেটাকে আবার কমিয়ে দিচ্ছি। তার মানে যা ছিল সেই অ্যাসেটস গুলো সেই জায়গাতেই ফিরে গেল। কিন্তু আলটিমেটলি এফেক্টটা কোথায় পড়ছে দেখো, এইখানে কিন্তু যখন প্রফিটটা বেরিয়েছিল সেটা কিন্তু আমরা ওল্ড রেশিওতে ভেঙেছিলাম, এখানে কিন্তু ওল্ড রেশিওতে ভাঙা হয়েছিল প্রফিটটাকে। কিন্তু যখন আমি এইখানে টেনে নিয়ে এসে এইখানে এগুলোকে টেনে নিয়ে এসে ব্যালেন্স করলাম, তখন এই যে প্রফিটটা বেরিয়েছিল অ্যামাউন্টটা তো সেম থাকছে, এই অ্যামাউন্টটা কিন্তু এখানে যখন ভাগ করব তখন কিন্তু আর ওল্ড রেশিওতে ভাগ করব না, ওল্ড পার্টনারদের মধ্যে শুধু ভাগ করলে চলবে না। এই জিনিসটাই তখন কিন্তু আমাদের দেখো তিনখানা পার্টনার চলে আসছে, তিনখানা পার্টনার চলে আসছে। এখানে ছিল কত দেখো, দুটো পার্টনার, পার্টনার 1 আর পার্টনার 2, মানে এটা ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে আমি ভেঙেছিলাম। কিন্তু দ্বিতীয় দফায় যখন আমি এটা রিভার্স করে প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করছি, উইথড্র করছি, তখন কিন্তু আমাদের নতুন পার্টনার যারা যারা আছে সেটাকেও নিতে হবে। অর্থাৎ 1, 2 তো ছিলই, সঙ্গে সঙ্গে 3 নম্বর পার্টনার যে নিউ পার্টনার সেও কিন্তু চলে এলো, এবং সেখানে কিন্তু এই পার্টটাকে আমাদের নিউ রেশিওতে ভাঙতে হচ্ছে। অর্থাৎ সেম অ্যামাউন্টই সেটা কিন্তু নিউ রেশিওতে ভাঙবে। তাহলে আলটিমেটলি অ্যাসেট বা লায়াবিলিটির ক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট পড়লো না অ্যামাউন্টে। অ্যামাউন্টটা চেঞ্জটা কোথায় হলো, এইখানে যেমন পার্টনারদের ওল্ড পার্টনারকে ওল্ড রেশিওতে ভেঙেছিলাম, এটাকে তিনজন পার্টনারের মধ্যে নিউ রেশিওতে ভাঙাম। তাহলে আলটিমেটলি এফেক্টটা কার পড়লো, পার্টনারদের মধ্যে। তাহলে এই জিনিসটাই যখন আমরা অ্যাকাউন্টের থ্রু দিয়ে দেখাবো এটাকে বলা হবে মেমোরেন্ডাম অ্যাকাউন্ট। এই জিনিসটাই যখন আমরা ক্যাপিটালের থ্রু দিয়ে জার্নাল করে দেখাবো তখন সেটাকে বলা হবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথড। তো যেটাই করো না কেন সেটাই কিন্তু ঠিক যে কোনো একটা মেথড ফলো করলেই কাজ হবে। তাহলে আশা করি মেমোরেন্ডামের পিকচারটা বোঝা গেছে। মেমোরেন্ডামে কিছুই নয়, জাস্ট প্রথম অংশটা হচ্ছে রিভ্যালুয়েশন যেরকম ভাবে করি সেরকম ভাবে, দ্বিতীয় অংশটাতে কি হচ্ছে যেখানে শেষ হলো তার উল্টো দিকেই পুরো অ্যাসেটস গুলোকে আবার কাটিয়ে ফেলতে হবে, লায়াবিলিটি গুলোকে কাটিয়ে ফেলতে হবে। অর্থাৎ এখানে যা এন্ট্রি করেছি তার রিভার্স এন্ট্রি এখানে করতে হবে, এখানে যা এন্ট্রি করেছি তার রিভার্স এন্ট্রি এখানে করতে হবে। শুধু মাথায় কি রাখতে হবে, এইখানে যখন আমি ভাগ করছিলাম প্রফিটটা বা লসটা, সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ হচ্ছিল, এখানে যখন আমরা ভাগ করছি তখন নিউ পার্টনারদের মধ্যে এই অল পার্টনারদের মধ্যে ইনক্লুডিং নিউ পার্টনার নিউ রেশিওতে আমাদের কিন্তু ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি সেই এফেক্টটা ক্যাপিটালের থ্রু দিয়ে হয়ে গিয়ে মিশে যাবে। দেখে নি মেথড 2টা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, এটাও আমরা আগের দিনে এটা বলেছিলাম, স্টেপ ওয়াইজ আমরা এগোচ্ছি। দেখো স্টেপ 1, আগে প্রথমে রিভ্যালুয়েশন কতটা প্রফিট হলো বা লস হলো ডিটারমাইন করতে হবে। তো ধরা যাক রিভ্যালুয়েশন একটা প্রফিট হয়েছে 18,000 মতো। তাহলে এবার আমরা স্টেপ 2তে নেট এফেক্ট দেখবো প্রফিট যদি হয়। আমি ধরে নিয়েছি প্রফিট কত হয়েছে 18,000। তাহলে প্রফিট যদি 18,000 হয়, এটা আমরা ধরো ওল্ড রেশিও আছে P2, এখানে ওল্ড পার্টনার হচ্ছে P1 আর P2, আর নিউ পার্টনার হচ্ছে P3। তাহলে ওল্ড রেশিও যদি আমি ধরে নিই দুজনের মধ্যে আছে 1:1, আর নিউ রেশিও ধরে নিলাম তিনজনের মধ্যে আছে 1:1:1। ঠিক আছে, তাহলে এখানে শেয়ার অফ প্রফিট 18,000 ধরেছি। তাহলে এখানে প্রথম অবস্থায় কি হবে, প্রফিটটাকে ক্রেডিট করতে হবে, কারণ জার্নাল কি হয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল মানে হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল আর টু বি ক্রেডিটেড ইন ওল্ড রেশিও। তাহলে 18,000 ইন 1:1 এ যদি ভাঙি তাহলে এখানে হচ্ছে 9,000, এখানেও কিন্তু 9,000। তখন কিন্তু আমাদের ওল্ড রেশিওতে কিছু, এই নিউ পার্টনারের ক্ষেত্রে কিছু বসছে না। ঠিক আছে, এবার এই প্রফিটটাকেই যখন আমি উইথড্র করে নিচ্ছি, মানে উল্টো দিকে মেমোরেন্ডাম এফেক্টের মতো উইথড্র করা হচ্ছে, কি রেশিওতে ভাঙা হবে 1:1 এ। কাদের মধ্যে ভাঙা হবে, সমস্ত পার্টনারদের মধ্যে। জার্নাল কি হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন বা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন। তাহলে এই প্রফিটটা যখন উইথড্র হবে তাহলে সবকটা কি হচ্ছে, ডেবিট হচ্ছে। তাহলে এই 18,000 টাকা অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে না, 18,000 টাকাটাই আমরা এখানে 1:1:1 এ ভাঙবো। তার মানে এখানে হবে 6,000, এখানে হবে 6,000, এখানেও হবে 6,000। তাহলে এফেক্টটা কি হলো দেখো, এখানে হেভিয়ার হচ্ছে ক্রেডিট, ডেবিট হচ্ছে 6,000।
তাহলে এই নেট এফেক্টটা কোথায় পড়লো, কি হলো, 3000 টাকা পড়লো ক্রেডিট, নেট এফেক্ট কত 3000। এখানেও হেভিয়ার হচ্ছে কত, ক্রেডিট হচ্ছে 9000 আর ডেবিট হচ্ছে 6000, তাহলে এখানে কার এফেক্ট পড়লো, এখানে পড়লো 3000 টাকা, 3000 টাকা ক্রেডিট। কিন্তু এখানে দেখো কিছু এফেক্ট পড়েনি, শুধুমাত্র ডেবিট হয়েছে কত 6000, তাহলে এখানে কিন্তু 6000 টাকার আমাদের ডেবিট হলো। তাহলে এইখান থেকে যদি আমি দেখি যে এর এফেক্টটা, তাহলে আলটিমেটলি কি হলো, একজন P1 পেলো ক্রেডিট, P2 পেলো ক্রেডিট, কিন্তু P3 পেলো ডেবিট। তাহলে জার্নালটা কি হবে, এই স্টেপে আমাদের জার্নাল, স্টেপ 3 তে আমি বলেছি পাস সিঙ্গেল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। তাহলে প্রথম কেসে জার্নাল কি হবে বলেছি, ডেবিট দ্য পার্টনার্স ক্যাপিটাল হুজ নেট এফেক্ট ইজ ডেবিট, মানে সেই পার্টনার্স ক্যাপিটালটাকে আমরা ডেবিট করব যার নেট এফেক্ট ডেবিট হয়েছে। তাহলে এখানে P3 অ্যাকর্ডিং টু দিস, তাহলে P3 অ্যাকাউন্ট ডেবিট পাবে কত টাকা দিয়ে, 6000 টাকায়। আর ক্রেডিট কে কে পাচ্ছে, P1 আর P2, তাহলে এখানে কি হবে 2P1 3000 আর 2P2 3000। তাহলে এই যে সিঙ্গেল একটা জার্নাল এন্ট্রি আমরা পাস করলাম, এই সিঙ্গেল জার্নাল এন্ট্রিটাই হচ্ছে আলটিমেটলি কি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট থ্রু দিয়ে জার্নাল এন্ট্রি। তাহলে যখন আমাদের অ্যাসেট লায়াবিলিটি রিভ্যালু করতে বলেও বলবে যে পুরোনো ভ্যালুতে অ্যাডজাস্ট করতে হবে, তখন আমরা কিন্তু এই পদ্ধতিতে কাজটা করতে হবে। সিমিলার যদি লস হয় আমাদের ক্ষেত্রে, তাহলে কি হবে, একইভাবে যদি লস হয়, ধরো 18000 টাকা লস হয়েছে, তাহলে 18000 টাকা লসটাকে আমরা আগে কি করবো, ওল্ড রেশিওতে ভাঙবো, একই পদ্ধতিতে এখানে সেই ভাঙা হবে। তাহলে লস ভাঙছি মানে ডেবিট করতে হবে, তাহলে এখানে 9000 টাকা ডেবিট, এখানেও 9000 টাকা ডেবিট, এখানে কিছু নেই। আর যখন ওই লসটাকে উইথড্রন করব তখন নিউ রেশিওর মধ্যে ক্রেডিট করতে হবে, তাহলে সেক্ষেত্রে এখানে 6000 টাকা ক্রেডিট, এখানেও 6000 টাকা ক্রেডিট, আর এখানে 6000 টাকা ক্রেডিট। তাহলে আলটিমেটলি তখন কিন্তু আমাদের এই জার্নালটা আর পাস করলে হবে না, তখন জার্নালটা কি করতে হবে, লস যেহেতু হয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে, এখানে দেখো এই এর এফেক্ট হচ্ছে, তার মানে ডেবিট বেশি ক্রেডিট কম, তাহলে নেট এফেক্ট কত দাঁড়াচ্ছে 3000 টাকা ডেবিট, এখানে নেট এফেক্ট কত দেখাচ্ছে, একইভাবে 3000 টাকা ডেবিট, আর এখানে নেট এফেক্ট কত দেখাচ্ছে 6000 টাকা ক্রেডিট। তাহলে জার্নাল কি হবে, তখন P1 অ্যাকাউন্ট ডেবিট, P2 অ্যাকাউন্ট ডেবিট, 2P3 অবশ্যই ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে হবে, P1 ক্যাপিটাল, P2 ক্যাপিটাল, P3 ক্যাপিটাল, কত হবে, এখানে 3000, এখানে 3000, আর এখানে 6000। এইভাবে আমাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কিন্তু প্রসেসে এগোতে হবে। আশা করি এটা আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। নেক্সট পার্টে চলে যাব। চলে আসছি জার্নাল এন্ট্রিজ ফর অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকুমুলেটেড রিজার্ভস অ্যান্ড প্রফিট অ্যান্ড লস। রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লসের এর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো আমরা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতেও কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আমরা দেখবো এটা আরেকবার জাস্ট রিক্যাপ করে নেবো। When accumulated reserves and PL are distributed among the all partners in their old ratio, যেটাকে আমরা ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বলে থাকি। ডিরেক্ট ডিস্ট্রিবিউশন আমরা আগের দিনও বলেছিলাম যে সরাসরি যে অ্যাকুমুলেটেড রিজার্ভ বা প্রফিট লস গুলো থাকবে সেটাকে যখন আমরা ডিরেক্টলি পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো ইন ওল্ড পার্টনার, অবশ্যই এখানেও সেই ওল্ড পার্টনারদের মধ্যেই ভাঙতে হবে এবং ওল্ড রেশিওতেই ভাঙতে হবে, এখানে কিন্তু নতুন পার্টনারের কোনো ভূমিকা আমাদের নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, জার্নালটা যখন ডিরেক্টলি আমরা ট্রান্সফার করব, যদি ট্রান্সফার করতে হয় কোনো রিজার্ভ বা অ্যাকুমুলেটেড প্রফিট, তাহলে কি হবে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট, কন্টিনজেন্সি রিজার্ভ, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে আমাদের কিন্তু এই জিনিসগুলোকে আমাদের ভেঙে ফেলতে হবে, কাদের মধ্যে ভাঙতে হবে, ওল্ড পার্টনারদের মধ্যে কি রেশিওতে ভাঙতে হবে, ওল্ড রেশিওতে ভাঙতে হবে, যেটা অলরেডি আমরা জেনে গেছি, জানি। ফর ডিস্ট্রিবিউশন অফ অ্যাকুমুলেটেড লস, যদি কোনো লস বা অ্যামোর্টাইজেশন 50 CS অ্যাসেটস থাকে তাহলে সেগুলোকে আমরা ভাঙবো ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু PL টু ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট টু প্রিলিমিনারি, এখানে টু আরেকটা হচ্ছে PL ডেবিট ব্যালেন্স, এটা লিখে দিই, ঠিক আছে। অল 50 CS অ্যাসেটস যা যা থাকবে এখানে কিন্তু আমরা সেগুলোকে নিয়ে পার্টনারদের মধ্যে ভাঙতে পারি। অবশ্যই এটাও সেই মাথায় রাখতে হবে ওল্ড রেশিওতেই কিন্তু আমাদের কাজ করতে হবে।
তাহলে এখানে দেখো এইখানে কিন্তু এই জেনারেল রিজার্ভ, প্রফিট এন্ড লস, কন্টিনজেন্সি রিজার্ভ, এর মধ্যে কিন্তু ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, আনইউটিলাইজড অবস্থা যেগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু সব চলে আসবে। সুতরাং এই পার্টগুলো কিন্তু সেম অ্যাজ বিফোর, এগুলো নতুনত্ব কিছু নেই। এবার আমরা একটু দেখে নেবো যে ওই যে আগের দিনে বলেছিলাম ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, এটার ডিটেলস আলোচনা আমরা করেছিলাম, কেস ওয়াইজ ডিসকাস করেছিলাম। শুধু আমরা আরেকবার করে জাস্ট রিক্যাপ করে দেবো। ইফ দেয়ার ইজ নো ক্লেম এগেইনস্ট দ্য ফান্ড, যদি কোনো ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডের এগেইনস্টে কোনো ক্লেম না থাকে, তাহলে টোটাল অ্যামাউন্টটা এই পার্টনারদের মধ্যে ভেঙে দিতে হবে। ওল্ড পার্টনারদের মধ্যে ভাঙতে হবে, কি রেশিওতে ভাঙতে হবে? ওল্ড রেশিওতে ভাঙতে হবে। সেম কনসেপ্ট, আলাদা কিছু কিন্তু নয়। ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে এটাকে কিন্তু ভেঙে দিতে হবে, ওল্ড রেশিও। ঠিক আছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল, এন্টায়ার অ্যামাউন্ট ভাঙা হবে, যেহেতু এখানে কোনো ক্লেম নেই। যদি আমাদের ক্লেম থাকে তাহলে ক্লেমটা দেখতে হবে, ক্লেমটা ফান্ডের থেকে বেশি না কম। তো প্রথম বিতে দেখো, ইফ দেয়ার ইজ আ ক্লেম এগেইনস্ট দ্য ফান্ড অ্যান্ড অ্যামাউন্ট অফ ক্লেম ইজ মোর দ্যান দ্য অ্যামাউন্ট অফ ফান্ড, তাহলে যদি ক্লেমের পরিমাণ যদি ফান্ডের থেকে বেশি হয় তাহলে অবশ্যই আবার নতুন করে লাইবিলিটি তৈরি হবে। তাহলে নতুন করে যদি লাইবিলিটি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেই লাইবিলিটির পোর্শনটাকে মেকআপ দেওয়ার জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে নিয়ে আসতে হবে। তাহলে আমি বলেছিলাম ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডে ধরো 10,000 কে আছে আর এ হলো 12,000 কে, তাহলে আমাদের ক্লেম যেহেতু 12,000 কে, তাহলে এখানে জার্নালটা কিভাবে সেট হবে? ওয়ার্কম্যান কম্পেনসেশন হবে 10,000 কে, রিভ্যালুয়েশন থেকে নিতে হবে 2,000 কে, আর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম হিসেবে একটা লাইবিলিটি আমি ক্রিয়েট করতে পারি, সেটা কত? 12,000 কে। অনেকে এবার কি করে, যে যদি দেখা যায় যে 12,000 কে সেটেলমেন্ট হচ্ছে, ক্লেম সেটেলমেন্ট হয়ে গেছে, তারা কি করতে পারে? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডটাকে ইনট্যাক্ট অবস্থায় ব্যালেন্স শিটে রেখে দেয়, এটা ডেবিট করে কাটায় না, কারণ যখন পেমেন্ট করা হবে তখন এটা ইউটিলাইজ করে দেওয়া হবে। আর রিভ্যালুয়েশন টু একটা ক্লেম বলে লাইবিলিটি তৈরি করা হয়, যেটা ব্যালেন্স শিটে নিয়ে আসা হয়। তো অনেকে ওই পদ্ধতি অবলম্বন করতে পারে, অনেকে আবার কি এরকম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিও কিন্তু করতে পারে। এরকম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যদি করে তাহলে ব্যালেন্স শিটে কিন্তু এই ক্লেম হিসেবে লাইবিলিটির দিকে 12,000 কে বসবে, রিভ্যালুয়েশনে 2,000 টাকার এফেক্ট করবে, আর কম্পেনসেশন ফান্ড কিন্তু উঠে চলে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা ডিস্ট্রিবিউশন কিন্তু এখানে হলো না। ইফ দেয়ার ইজ ক্লেম এগেইনস্ট দ্য ফান্ড অ্যান্ড দ্য ক্লেম ইজ লেস দ্যান দ্য অ্যামাউন্ট অফ ফান্ড, তার মানে ক্লেম হয়েছে, ফান্ড ছিল 10,000 কে, ক্লেম হয়েছে 8,000 কে, তাহলে 2,000 কে আমার এক্সেস থাকছে, 2,000 কে আনইউটিলাইজ থাকছে, তাহলে এই 2,000 কে এটা কিন্তু ওল্ড পার্টনাররা ওল্ড রেশিওতে নিয়ে নেবে। তাহলে এখানে কি হলো, কম্পেনসেশন ফান্ডে এখানে ঢুকলো কত টাকা? ইউটিলাইজড হয়ে টোটাল অ্যামাউন্টটা ইউটিলাইজ হচ্ছে কত? 10,000 কে। ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেমে ঢুকছে কত? 8 কে। আর বাকি যে 2,000 রেস্ট অফ দ্য অ্যামাউন্ট থাকছে, সেই রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমরা ওল্ড রেশিওতে ভেঙে দেবো। এক্সেস যে অ্যামাউন্টটা পড়ে থাকে সেই অ্যামাউন্টটা ওল্ড রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে ভেঙে দেবো। মাথায় রাখতে হবে এখানে কিন্তু কখনোই নতুন পার্টনাররা ইনভলভ হবে না। নেক্সট হচ্ছে, ইফ দেয়ার ইজ এ ক্লেম এগেইনস্ট দ্য ফান্ড অ্যান্ড দ্য ক্লেম ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ফান্ড, অর্থাৎ আমি যা টাকা রেখেছি ক্লেমও ইন ফিউচারে তাই হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনো এক্সেস অ্যামাউন্টও নেই, কোনো ডেফিসিট অ্যামাউন্টও নেই, ইকুয়াল হয়ে গেছে। তাহলে জাস্ট লাইক 10,000 আমাদের যদি থাকে ফান্ডে আর 10,000ই যদি আমাদের হয় ক্লেম হয়, তাহলে আমরা জাস্ট ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডকে ডেবিট করে কাটাবো 10 কে, আর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম হিসেবে একটা লাইবিলিটি ক্রিয়েট করবো কত টাকা? 10 কে। তাহলে এক্ষেত্রে আমি আবারও বলছি, এই অনেকেই ফান্ডটাকে ইউটিলাইজ না করে স্টিল রেখে দিতে পারে কোথায়? ব্যালেন্স শিটে ইনট্যাক্ট অবস্থায়। অনেক সময় ফান্ডটাকে ইউটিলাইজ করে ক্লেমে একটা নতুন করে জেনারেট করে দেয়, যেহেতু এটা পসিবল ফিউচার লস হয়ে তৈরি হয়ে গেল, ওই জন্য ফান্ডটাকে রাইট অফ করে ক্লেমে কনভার্ট করে দেয়, তখন ওটা লাইবিলিটি হিসেবে এটা দেখাতে হয়। তো যাই হোক, দুটো যে কোনো মেথডই আমাদের কিন্তু ফলো আপ করা যায়। তো এইটা গেল ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড।